ট্রাম্পের কথায় কিন্তু এবার আসিম মুনির জাস্ট চাপে পড়ে গেল। তার কারণ এখন আসিম মুনির কী করবে সেটা তিনি নিজেই বুঝতে পারছে না। যখন ট্রাম্প ইনভিটেশন করেছিল আসিম মুনিরকে এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেনাপ্রধান বলেছিল, পাশে বসিয়ে ডিনার করেছিল, তখন পাকিস্তানিরা প্রচণ্ড পরিমাণে লাফিয়েছিল এবং পাকিস্তানপন্থী কিছু বাংলাদেশিরাও মারাত্মক পরিমাণে লাফিয়েছিল ট্রাম্পের এই মানে আতিথেয়তাকে দেখে। কিন্তু তারা বুঝতে পারেনি যে ট্রাম্প কিন্তু একটা বড় বিজনেসম্যান, তিনি একটা বড় বিজনেস রান করে এসছে এবং তিনি কিন্তু বিশ্বের সর্বশক্তিমান দেশের সর্বশক্তিধর রাষ্ট্রপতি। তিনি কোনো কাজ বিনা স্বার্থে তিনি করেন না। আজকে সেটা কিন্তু আবার বুঝিয়ে দিল ট্রাম্প। এবার যেটা বলল আসিম মুনিরকে, তা কিন্তু আসিম মুনির যদি করে তাহলেও বিপদে পড়বে, যদি না করে তাহলেও বিপদে পড়বে। তার কারণ আসিম মুনিরকে এবার সরাসরি বলছে যে পাকিস্তান আর্মি পাঠাতে গাজাতে, গাজার যে স্টেবিলাইজেশন ফোর্স হচ্ছে সেই স্টেবিলাইজেশন ফোর্সের জন্য গাজার আর্মি পাঠানোর জন্য। দেখুন আপনাদের তার আগে আপনাদেরকে ইরান এবং ইসরায়েল এই যে সংঘাত এবং তারপরে গাজা প্যালেস্টাইন এই যে সংঘাতগুলো, এই সংঘাতগুলো আপনাদেরকে একটু সংক্ষেপে একটু বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন প্রথমত হচ্ছে যে কোনো মুসলিম কান্ট্রি তারা ইসরায়েলকে কোনো দেশ হিসাবেই স্বীকৃতি দিতে চায় না। তারা বলে যে এটা কোনো দেশই নয়, এটাকে একটা প্যালেস্টাইন ছিল, প্যালেস্টাইন হওয়ার পর ভেঙে ইসরায়েল হয়েছিল। কিন্তু পাকিস্তানও সেই দিকেই থাকে। তার কারণ হচ্ছে পাকিস্তান, ইরান, তুর্কি এই সমস্ত যে কান্ট্রিগুলো আছে, মুসলিম অধ্যুষিত যে কান্ট্রিগুলো আছে, সৌদি আরব, এরা প্রত্যেকে কিন্তু একজোটে থাকে। যে কোনো বিপদ আপদে কিন্তু এরা একে অন্যের পাশে থাকে। যেমন ধরুন কয়েকদিন আগে অপারেশন সিঁদুর হলো, তখন অপারেশন সিঁদুরে ভারতবর্ষ যখন আক্রমণ করছিল তার প্রত্যুত্তর স্বরূপ পাকিস্তান যে ড্রোনগুলো পাঠিয়েছিল সেগুলো সব কিন্তু তুর্কির বানানোর ড্রোন। অর্থাৎ এরা যে কোনো বিপদ আপদে একসাথে থাকে সেটা বলাই বাহুল্য। তেমনিভাবে এদের স্বাভাবিক আইডিওলজি মতে এরা কিন্তু গাজা সাপোর্টে থাকার কথা পাকিস্তানের, কিন্তু আমেরিকা আছে কিন্তু আপনাদের ইসরায়েলের সাপোর্টে। তার কারণ কি, আমেরিকা কেন ইসরায়েলকে সাপোর্ট করে? দেখুন একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিয়ে বোঝালে আপনারা ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন লোকাল কোনো একটা নেতা, সেই নেতা নিজে গিয়ে কোথাও একটা হুমকি দিতে পারবে না, তার একটা কোনো একটা জিনিস দখল করা দরকার, তার দুটো বাড়ি দখল করা দরকার, সে কী করবে, পাড়ার দুটো তার চেলাকে পাঠিয়ে দেবে, দিয়ে চেলাকে গিয়ে বলবে যে তুই ওই বাড়িটা গিয়ে হুমকি দিয়া যে আমার ওই বাড়িটা লাগবে। কারণ নেতা নিজে হুমকি দেবে না, কারণ তার নিজের ইমেজটা স্বচ্ছ রাখার জন্য, অথচ তারই লোক সেখানে গিয়ে হুমকি দেবে এবং গিয়ে বাড়িটা দখল করবে। তাতে কি হলো, সেই নেতার প্রভাব প্রতিপত্তিটাও থাকলো, আবার দিকে তার স্বচ্ছ ভাবমূর্তিটাও থাকলো। ঠিক এটা এই ক্ষেত্রেও কিন্তু তেমন করে আমেরিকা। আমেরিকার যখন যার সাথে মনে হয় যে এই আমার বশ্যতা স্বীকার করছে না, তখন তাকে কিন্তু ইসরায়েলকে দিয়ে সরাসরি আক্রমণ করিয়ে দেয়। যার জন্য ইসরায়েল প্র্যাকটিক্যালি কিন্তু একটি মানে আমেরিকার পুষ্যিত দেশ বলা হয়। এবারে ধরুন এই ইসরায়েল আর এবার আসছি আমি গাজার কি সংঘর্ষ, আপনাদের তার আগে একটা আমি ম্যাপ দেখাচ্ছি। দেখুন এই টোটালটা হচ্ছে একটা ইসরায়েলি ম্যাপ, যেখানে ছোট্ট একটা লাল পোর্শন যেটা মার্ক করা আছে সেটা হচ্ছে গাজা। তার মানে বুঝে নিন একই ইসরায়েল একটা ছোট্ট দেশ, তার থেকেও ছোট হচ্ছে গাজাটা। এর পরবর্তীকালে আমি আরেকটা ম্যাপে আসছি, যেখানে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এর পরবর্তীকালে গাজার যে ছোট পোর্শন, সেখান থেকে ওই যে লাল যে মার্কটা করে রেখেছি হাইলাইটেড এরিয়া, সেই হাইলাইটেড এরিয়াটাকেও কিন্তু প্র্যাকটিক্যালি ইসরায়েল দখল করে নেবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। এমন জায়গায় কিন্তু কোনো গাজার আর কোনো লোকজন নেই। এই জায়গাটাকেই কিন্তু বলা হচ্ছে বাফার জোন। আর এই বাফার জোনেই আমেরিকা করতে চাইছে একটা স্টেবিলাইজেশন ফোর্স, অর্থাৎ তারা এটাই বোঝাতে চাইছে যে এখন যুদ্ধবিরতি হয়ে গেছে এবং যুদ্ধবিরতির পরে এখন যে বাফার জোনটা যেটা পড়ে আছে সেখানে একটা কোনো দেশেরই সেনা থাকবে না, একটা নিউট্রাল দেশের একটা সেনা থাকবে। সেনারা সেটাকে বাফার জোন স্টেবিলাইজেশন ফোর্স, সেই স্টেবিলাইজেশন ফোর্স বাফার জোনটাকে কন্ট্রোল করবে, যাতে সেখানে কোনো যুদ্ধ না লাগে গাজা এবং ইসরায়েলের মধ্যে। এবার জিনিসটা ভাবুন, ইসরায়েল থেকে কিন্তু কোনো জমি গেল না, বাফার জোনের জমিটা কার গেল, আপনার গাজা থেকে সেই জমিটা গেল। এবার স্বাভাবিকভাবে গাজা তো সেই বাফার জোনটাকে চাইবেই যে আবার ক্যাপচার করতে, তাহলে ক্যাপচার করতে কার সাথে যুদ্ধ করতে হবে, গাজার সৈন্যদের সাথে পাকিস্তান আর্মিদের যুদ্ধ করতে হবে। তা এবার আপনারা বলতে পারেন আমেরিকা কেন আর্মি পাঠাচ্ছে না, তার কারণ আমেরিকা বলেছে না বাবা ওই গাজার সৈনিকরা প্রচণ্ড ভয়ঙ্কর, আমাদের সৈন্যদের মেরে ফেলবে, সেই জন্য আমরা পাঠাবো না। তাহলে মুরগি করছে কিন্তু আলটিমেটলি পাকিস্তান আর্মিকে, এবং পাকিস্তানের আসিম মুনির কিন্তু এই মুরগিরই শিকার হচ্ছে। তিনি সরাসরি এই বাফার জোনে নিজের সেনা পাঠাতে, মানে এখন তাকে প্র্যাকটিক্যালি প্রেসারাইজ করছে ট্রাম্প। এবার যদি বাফার জোনে এখন ট্রাম্পের কথা অনুযায়ী আসিম মুনির সেনা পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু আলটিমেটলি গাজার সৈন্যদের হাতে মরবে কিন্তু পাকিস্তান আর্মি। অর্থাৎ এবার নিজেদের মধ্যেই একটা ক্ল্যাশ লাগবে, এবং তার সাথে সাথে এই যে ধরুন পাকিস্তানের যে কোনো বিপদ আপদে যে মুসলিম কান্ট্রিগুলো দাঁড়ায়, তারাও কিন্তু এবার আস্তে আস্তে করে হাত গুটিয়ে নেবে।
অথবা এরকমও করতে পারে আসিম মুনিরকে ক্ষমতাচ্যুত করে, যেরকম ইমরান খানের আজকে দশা হয়েছে, জেলবন্দি করে আসিম মুনিরকে, নতুন আবার সরকার হয়তো সেখানে গঠিত হতে পারে। তার কারণ এই বাফার জোনে এখন যদি না যায় তাহলেও আমেরিকার থেকে প্রেশার খাবে এই আপনার আসিম মুনির, আবার যদি যায় তাহলে পাকিস্তানের ভেতর থেকে প্রেশার খাবে এই আসিম মুনির। সেই জন্য আসিম মুনির এখন কিন্তু প্র্যাকটিক্যালি দ্বন্দ্বে পড়ে গেছে যে কোথায় যাবে, কি করবে, কিভাবে এর থেকে বাঁচবে। এর থেকে বাঁচার উপায় এখন কীভাবে বাঁচবে সে তো আমরা নজর রাখছি সেদিকে, কিন্তু এই যে এই স্টেবিলাইজেশন ফোর্সের ফলে কিন্তু গাজা কিন্তু একটা প্রত্যুত্তর করবেই, এবং তার সাথে ইরান, তুর্কি এরাও কিন্তু গাজাকে সাপোর্টটা দেবে। এখন তাহলে কি এই ইরান, তুর্কি এই সমস্ত আর্মিদের সাথে সরাসরি পাকিস্তান আক্রমণে মুখোমুখি হওয়ার সাহসটা দেখাবে? আবার না হলে ট্রাম্প ওদিকে আইএমএফ থেকে একটা বড় লোন স্যাংশনে করিয়ে দিয়েছিল, এখন যদি সেই স্টেবিলাইজেশন ফোর্স যদি না যায় তাহলে কিন্তু লোনের টাকা চোকাতে না পারলে তখন কিন্তু আমেরিকা অ্যাটাক করবে সরাসরি পাকিস্তানকে। পাকিস্তান এখন দুদিকের সংকটে পড়েছে, আর পাকিস্তান আর বাংলাদেশ যে কজন থাকে পাকিস্তানপন্থী লোকজন যারা লাফিয়েছিল যে এইবার এই ফ্রিতে ডিনার খাওয়াচ্ছে, ফ্রিতে পাশে নিয়ে বসে গল্প করছে ট্রাম্প, এইবারে কিন্তু সেই ডিনার টাকাটা সুদে আসলে বুঝে নিচ্ছে ট্রাম্প। এইবার আপনারা কিভাবে লাফাবেন আমরা তো নজর রাখবো সেদিকে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন ভারত বার্তা।